নীলের প্রশ্ন শুনে রেগে যায় আদ্রিতা। ওর আবার সবেতেই বেশি বাড়াবাড়ি। যা ঘটেছে সেটা ভুলে গেলেই তো হয়। বিরক্ত মুখে আদ্রিতা নীলকে বলল, যাকে খুশি ফোন করি, তোমার তাতে কি? নীল একটা সফট ড্রিঙ্ক এগিয়ে বলল, ওকে, নো প্রবলেম, শুধু এটা খেয়ে নিও। নীল মুচকি হেসে তখনই সেখান থেকে চলে গেল। ও তো জানে কাকে ফোন করছিল আদ্রিতা। জেনে শুনে একটু খুনসুটি করছিল সে আদ্রিতার সাথে। ওদিকে বিজন একটাই কথা ভেবে চলেছে, এভাবে কে তাকে দেউলিয়া করে দিতে পারে? কে ওর এমন চিরশত্রু হতে পারে? বন্ধুদের সাথে সেটা নিয়েই কথাবার্তা চলছিল। ঠিক তখনই তার ফোনটা বেজে উঠল। নিজের মোবাইলে আদ্রিতার নাম্বারটা দেখে বিজন একটু অবাক হল। এখন আদ্রিতা আবার কেন ফোন করছে? ফোনটা রিসিভ করে বিজন বলল, বলো আদ্রিতা, কি বলবে? আজ বিজনের গলাটা ভীষণ উদাসীন মনে হলো আদ্রিতার। আদ্রিতা মনে মনে একটু ভয় পেল। সেদিন নীল ও বিজনের যে ঝামেলাটা হয়েছিল তা এখনো বিজন ধরে রেখে বসে রয়েছে কিনা। বিজন ওর কোম্পানির একজন বড় ইনভেস্টর। ওকে কোনো মতেই চটাতে চায় না আদ্রিতা। তাই সহানুভূতি জানিয়ে আদ্রিতা জিজ্ঞেস করল, কি হয়েছে বিজন? তোমার গলাটা এমন ভারী শোনাচ্ছে কেন? বিজন তাড়াতাড়ি নিজেকে সামলে নিয়ে বলল, আরে না না, তেমন কিছু নয়, আজ মনটা ভালো নেই, তুমি বলো না। আদ্রিতাও আশ্বাস পেয়ে আসল কথায় এলো, শোনো না, আমার এক বন্ধু ড্রিম লাভার নেকলেসটা কিনতে চায়। তুমি কোথা থেকে কিনেছো একবার বলবে? বিজন ভেবে জিজ্ঞেস করল, ওই ড্রিম লাভার নেকলেসের যে রেপ্লিকাটা তোমাকে গিফট করেছিলাম সেটা? রেপ্লিকা কথাটা শুনে আকাশ থেকে পড়ল আদ্রিতা। কোন নেকলেসের কথা বলছে বিজন? এটা তো 100% খাঁটি। শালিনীর জহুরির চোখ। সে বুঝতে পেরেছে যে এটা আসল হিরে। তাহলে বিজন এমন অদ্ভুত কথা বলছে কেন? ওপারে বিজন বলে চলেছে, কিন্তু আমি যে রেপ্লিকা নেকলেসটা তোমাকে গিফট করেছিলাম তা নিয়ে তো তোমার হাজব্যান্ড আমায় কত কথা শুনিয়েছিল। অবশ্য তুমি বলেছিলে যে ওটা তুমি কোনো পার্টিতে পরবে। তা ওরকম হার তোমার বন্ধু নিতে চাইলে আমি ব্যবস্থা করে দিতে পারি। আদ্রিতা খুব ভালো করে বুঝতে পারল বিজন এই নেকলেসের কথা বলছে না। তার মানে এই নেকলেসটা বিজন ওকে গিফট করেনি। তাহলে কে উপহার দিল? আদ্রিতার মাথা কাজ করা বন্ধ করে দিল। ও কোনো মতে বিজনকে বলল, ঠিক আছে, আমি এখন ফোনটা রাখছি, পরে ফোন করব। কিন্তু শালিনীকে এবার কি জবাব দেবে আদ্রিতা? কোনো মতে বলল, সরি শালিনী, বিজন এই হারের ব্যাপারে কিছু জানে না, আমি জানতে পারলে তোমায় জানিয়ে দেব। শালিনী মনে মনে বিচলিত হলেও প্রকাশ করল না, শুধু বিমর্ষ হেসে বলল, কি আর করা যাবে, যার ভাগ্যে যা নেই তাকে আর জোর করে পাওয়া যায়। একটু পরেই খাবার সার্ভ করা শুরু হলো। নীল নিজের মতো খাবার নিয়ে খেতে আরম্ভ করল, কিন্তু আদ্রিতা যেন কোনো কিছুতেই ঠিক মন বসাতে পারল না। হঠাৎ নীলের দিকে চোখ পড়তেই ওর সেদিন ঝগড়ার কথা মনে পড়ে গেল। যেদিন বিজনের সঙ্গে নীলের ঝামেলাটা হয়েছিল সেদিন নীল কথা দিয়েছিল আদ্রিতাকে যে রিয়েল ড্রিম লাভার নেকলেসটা কিনে দেবে। এই নেকলেসটা কি তাহলে নীল তাকে উপহার দিয়েছে? আদ্রিতার আচমকা এই কথাটা মনে হল। পর মুহূর্তেই সে ভাবল, না না, এ হতে পারে না, নীলের কাছে এত টাকা কোথা থেকে আসবে? আবার পাশাপাশি এও ভাবল, নীল যদি 5 কোটি টাকা ওকে দিতে পারে তাহলে হয়তো ড্রিম লাভার নেকলেসও কিনে দিতে পারে। আদ্রিতার মস্তিষ্ক বলছিল নীল ওকে এই নেকলেস দিতে পারে না, কিন্তু মনের মধ্যে হাজার প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। কিন্তু নীলের সেদিকে নজর নেই। খাবার শেষ করে নিজের প্লেটটা রাখতে গিয়ে আবারও মুখোমুখি হতে হল শালিনীর সাথে। শালিনীর দিকে চোখ পড়তেই নীলের মনে পড়ল কেন শালিনীকে ওর এত চেনা চেনা লাগছিল। নীল সিইও হওয়ার পর যেসব কোম্পানি রয় চৌধুরী ইন্ডাস্ট্রিজের সঙ্গে টাই আপ করার জন্য আবেদন জানিয়েছিল, মিত্র গোল্ড অ্যান্ড ডায়মন্ডস ছিল তাদের মধ্যে একজন। চেয়ারপারসন হিসাবে শালিনী মিত্রের ছবি দেখিয়েছিল নীলের সেক্রেটারি নন্দিতা। সে বলেছিল, এই ভদ্রমহিলা সাংঘাতিক জেদি ও একগুঁয়ে। ইনি যেটা চান সেটা না পাওয়া অবধি তার কোনো স্বস্তি নেই। আজ শালিনীকে দেখে কথাগুলো আবারও মনে পড়ে গেল নীলের। ও খেয়াল করল শালিনী একটা রুবি দিয়ে সাজানো হীরের আংটি পরে রয়েছে।
আর সেই আংটির দিকেই তাকিয়ে রয়েছে আদ্রিতা। শালিনীর পোশাক সাংঘাতিক কিছু দামি না, কিন্তু নীল বুঝতে পেরেছিল যে আংটিটা দামি। ওর মধ্যমণি হীরের যা দাম, তাতে একটা বড়সড় ফ্ল্যাট কিনে ফেলা যায়। ছোটবেলায় দাদুর কাছে এমন সোনা হিরে প্রচুর দেখেছে নীল, তাই এক ঝলক দেখেই হিরে চিনতে ওর ভুল হল না। নীল বুঝতে পারল যে আদ্রিতারও আংটিটা পছন্দ হয়েছে। ওর মনে হল আদ্রিতাকে এমন একটা আংটি উপহার দিতে পারলে মন্দ হতো না। সবারই খাওয়া প্রায় শেষ। এমন সময় কল্যাণী সেন সবার দৃষ্টি আকর্ষণ করে বললেন, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আমার আদরের নাতনি আদ্রিতার অনারে আজকের এই পার্টি। তোমরা সবাই আজকে ওর এই স্পেশাল দিনে ওকে শুভেচ্ছা জানাতে এসেছ, তার জন্য অনেক ধন্যবাদ। সবাই হাতে তালি দিয়ে উঠল। আদ্রিতার চোখ ভিজে গিয়েছিল। নীলের চোখেও আদ্রিতার জন্য গর্ব। চিত্রাও বেশ আবেগে কেঁদে ফেলল। এরপরই আদ্রিতাকে কল্যাণী ওনার কাছে ডেকে বললেন, দিদি ভাই, আমাদের সবার সাথে তোমার এক্সপিরিয়েন্স শেয়ার করো। কিভাবে এই অসম্ভবকে তুমি সম্ভব করলে সেই গল্পটা আমাদের সবাইকেও বলো, তাতে অনেকে অনেক কিছু শিখতে পারবে। আদ্রিতার ভালো লাগলো শুনতে। তার সাদা মনে কাদা নেই, তাই কল্যাণী সেনের প্রশংসা শুনে সে উঠে দাঁড়িয়ে সত্যিটা বলে দিল। ঠাম্মা আমার ব্যাপারে অনেক বেশি বেশি বলছেন। সত্যি বলতে এই ডিলটা ক্র্যাক করার ব্যাপারে আমার যে খুব কৃতিত্ব রয়েছে তা আমি মনে করি না। আমি রয়চৌধুরী ইন্ডাস্ট্রিজে গিয়েছিলাম নতুন সিইওর সঙ্গে দেখা করতে, কিন্তু এই বলে একটু চুপ করল আদ্রিতা। তারপর চারদিকে তাকিয়ে অপেক্ষাকৃত নিচু গলায় বলল, আমার সঙ্গে সিইওর দেখা হয়নি। পার্টি হলে উপস্থিত সবার মধ্যে ফিসফাস শুরু হয়ে গেল। কল্যাণীও ভ্রু কুঁচকে তাকিয়ে রয়েছেন আদ্রিতার দিকে। আদ্রিতা ঢোক গিলে বলল, আমি ওখানে পৌঁছানোর পর তেমন কিছু বলিনি। তার আগেই রায়চৌধুরীদের তরফ থেকে নতুন সিইওর সেক্রেটারি আমার হাতে কন্ট্রাক্ট পেপার ধরিয়ে দিয়েছিল। আমি কন্ট্রাক্ট পেপার পড়ে দেখলাম, যা যা শর্ত রয়েছে তাতে আমাদের কোম্পানির সব দিকেই প্রফিট, তাই আমি সই করতে সময় নিইনি। নবীন সেন স্টেজের উপর কল্যাণী সেনের পাশেই বসেছিলেন। আদ্রিতার এই কথা শুনে প্রায় লাফিয়ে উঠলেন। কল্যাণীর দিকে তাকিয়ে বেশ নাটকীয় ভঙ্গিতে বললেন, মা, এসব কি শুনছি? আমি তো ভেবেছিলাম আদ্রিতাকে বোধহয় এই ডিলটা ক্র্যাক করার জন্য অনেক কাঠখড় পোড়াতে হয়েছে, কিন্তু এখন তো দেখছি সবটাই ভাগ্যের জোরে পেয়েছে। আমার কি মনে হয় জানো তো মা, আমি যেদিন রায়চৌধুরীদের ওখানে দেখা করতে গিয়েছিলাম সেদিন ওদের নতুন সিইওর মুড অফ ছিল, তাই তিনি আমার সঙ্গে দেখা করেননি। কিন্তু পরে হয়তো ওনার মনে হয়েছে যে নবীন সেনের দেওয়া চুক্তি ওনাদের জন্য প্রফিটেবল, তাই আদ্রিতা যেদিন গিয়েছিল উনি ডিল ফাইনাল করে দিয়েছিলেন। এই কথাটা সত্যি যে তোমার নাতনির ভাগ্যটা খুব ভালো। কল্যাণী সেন তো বরাবরই নিজের ছেলের কোনো দোষ দেখতে পান না। শুধু তাই নয়, তার কাছে তার ছেলে সকলের সেরা। তিনি আদ্রিতার দিকে তাকিয়ে বললেন, দিদি ভাই, এই ডিলটা ক্র্যাক করার ক্ষেত্রে তাহলে তো তোমার তেমন কোনো কৃতিত্বই নেই। এতক্ষণে আমি বুঝতে পারছি যা কিছু হয়েছে সবটাই আমার নবীনের জন্যই হয়েছে। তোমার এই সাফল্যের একটা বড় অংশ জুড়ে রয়েছে তোমার নবীন কাকা, সেটা বুঝতে পারছো তো? বিস্মিতভাবে ঠাম্মার দিকে তাকালো আদ্রিতা। নবীন কাকা যে এইভাবে তার কৃতিত্বে থাবা বসাবে এটা সে ভাবতেই পারেনি, কিন্তু মুখে সে কিছু বলল না। এই তো জীবনে প্রথম সে ঠাম্মার ভালোবাসার ছোঁয়া পেয়েছিল, সেটুকুও হারিয়ে গেল। কল্যাণী সেনের প্রশংসা বাক্য শুনে নবীন গর্বে বুক ফুলিয়ে দাঁড়ালেন। অহংকারে ওনার মাটিতে পা পড়ছিল না। তিনি অত্যন্ত উৎসাহের সঙ্গে বললেন, মা, আমি তো রায়চৌধুরীদের সঙ্গে ব্যবসার আইডিয়ার ব্যাপারেও অনেক কিছুই ভেবে রেখেছি। আমি খোঁজ নিয়ে জেনেছি যে কিছুদিন আগেই সোহিনী নামে এক নতুন মডেল রায়চৌধুরীদের কোম্পানি জয়েন করেছে। আমি সোহিনীর জন্য বেশ কিছু নতুন অ্যাড ভেবে রাখব, তাহলে ওকে কাজে লাগিয়ে রায়চৌধুরীদের সাথে ডিলটা আরও মজবুত হবে এবং আমাদের লাভ হবে। কি ঠিক না? কল্যাণী সেন গদগদ স্বরে বললেন, তোর আইডিয়া সবসময় বেস্ট। সেন পরিবারে তুই রত্ন। আমি যা বোঝার বুঝে গেছি।
এই সেন পরিবারের জন্য তোর যা অবদান তেমন আর কারোর নেই। তুই যখন দায়িত্ব নিয়েছিস তখন সবকিছু সুন্দর করেই হবে, এ ব্যাপারে আমার আর কোনো সন্দেহ নেই। আমার তো মনে হয় পুরো দায়িত্বই এখন তোর হাতে দিয়ে দেওয়া উচিত। তারপর পার্টি হলের আর সবার দিকে তাকিয়ে বললেন, কি বলো সবাই? আদ্রিতা চোখের সামনে দেখতে পাচ্ছিল তার সব কৃতিত্ব কেমন চালাকি করে নবীন কাকা নিজের বলে চালিয়ে দিল। চোখ ফেটে জল আসছিল ওর। শুকনো মুখে মাথা নিচু করে মনে মনে ভাবল, হে ভগবান, এত বড় মিথ্যেটা সত্যি হয়ে গেল। আদ্রিতার মন খারাপ চোখ এড়াল না নীলের। ও সব সহ্য করতে পারে, শুধু আদ্রিতার চোখের জল নয়। আদ্রিতার কাছে এগিয়ে গিয়ে নীল বলল, নবীন কাকার কথার কোনো প্রতিবাদ করবে না তুমি? চুপ করে মিথ্যেগুলো সহ্য করবে? আদ্রিতা বলল, না, কিছু বলার দরকার নেই, যে যা খুশি ভাবুক। না, তুমি প্রতিবাদ করতে না পারো, আমি করব। তোমার হকের জিনিস অন্য কেউ কেড়ে নেবে এটা আমি দেখতে পারবো না আদ্রিতা। আমি আমার স্ত্রীর হয়ে প্রতিবাদ করব। চোয়াল শক্ত করে নীল কথাগুলো বলে নবীনের দিকে পা বাড়ালো। নীল দ্রুত পায়ে নবীনের দিকে এগিয়ে যাচ্ছিল। আজ ঘোরতর কিছু একটা হয়ে যেতে পারে, কিন্তু তার আগেই আদ্রিতা আটকালো নীলকে। দয়া করে তুমি নতুন কোনো অশান্তি তৈরি করো না। এমনিই আমি যথেষ্ট ঝামেলায় রয়েছি, নতুন ঝামেলা আর চাই না। প্লিজ আমার ব্যাপারে মাথা ঘামানোটা বন্ধ করো তুমি। কিন্তু নীল কিছু বলার আগেই ওদিকে কল্যাণী সেন সেলিব্রেশন শুরু করে দিয়েছেন। এনাকে পাল্টা জবাব দেওয়ার মতো এখানে কেউ নেই। এত কিছুর পরেও নবীন সেনই শেষ পর্যন্ত কেকের ওপর থেকে চেরিটা তুলে নিলেন। সত্যি উনি অত্যন্ত ধুরন্ধর ও বাতেলাবাজ। রায়চৌধুরীদের সঙ্গে কন্ট্রাক্ট সাইন করাটাই ছিল সবচেয়ে বড় ধাপ। সেটা উতরে যাবার পর এখন যা সব বিজনেস আইডিয়া নবীন কাকা দিলেন, সে আর এমন কি শক্ত, অথচ তারই মালা জপছে ঠাম্মি। মনে মনে এসবই ভাবছিল আদ্রিতা। চিত্রাও সাংঘাতিক মনক্ষুণ্ণ হল, কিন্তু সেটা ও প্রকাশ করল না। নবীন এখন আকাশে উড়ছেন। তিনি কল্যাণীর পায়ে হাত দিয়ে প্রণাম করলেন। কল্যাণী তাকে বুকে জড়িয়ে ধরলেন। এরই মাঝে নবীনের মাথায় নতুন অঙ্ক শুরু হল। এভাবেই যদি ছলে কৌশলে আমি আমার ট্যালেন্ট দেখাতে পারি, তাহলে খুব শিগগিরই সেনদের মোট সম্পত্তির 60% মাকে দিয়ে নিজের নামে লিখিয়ে নেব। এসব ভাবতে ভাবতেই তার মনটা একেবারে খুশির সমুদ্র হয়ে উঠল। নবীন সেন আনন্দে আত্মহারা হয়ে ঘোষণা করলেন, অ্যাটেনশন প্লিজ লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আজকের এই সাফল্যের দিনে আমরা অনেক মজা করব। খাওয়া দাওয়া নাচ গান সব জমিয়ে চলবে। সো লেটস এনজয় টুনাইট। তারপর বেশ রোয়াব নিয়ে ওয়েটারদের বললেন, এই যে তোমরা শোনো, আজকের সব গেস্টের টেবিলে আমি তোমাদের হোটেলের সবচেয়ে দামি এবং সবচেয়ে নামি ওয়াইনের বোতল দেখতে চাই। কেউ যেন বাদ না পড়ে। ইনফ্যাক্ট তোমাদের হোটেলের যত গেস্ট রয়েছে সবার রুমে আমার নাম করে ওয়াইন পাঠিয়ে দাও, বুঝেছো? ওয়েটার দুজন কিছু বলতে চাইলেও নবীন সেন বলতে দিলেন না। আদ্রিতার হঠাৎ করে নিজের পার্টিতেই নিজেকে অবাঞ্ছিত অতিথি মনে হল। অথচ এই পার্টি তো তার সাকসেস সেলিব্রেট করার জন্যই থ্রো করা হয়েছিল। একটু আগে পর্যন্ত তাকে নিয়েই যত হইচই হচ্ছিল, আর এখন নবীন কাকাই পার্টির মধ্যমণি। আদ্রিতার আর এক মুহূর্ত এখানে থাকতে ভালো লাগছিল না। নেহাত পার্টি ছেড়ে বেরিয়ে যাওয়া অসভ্যতা। তাই সে মুখ বুজে সব সহ্য করে যাচ্ছিল। নীল প্রতিবাদ করতে চাইছিল, কিন্তু আদ্রিতাই তাকে বাধা দিল। কিন্তু নীল কি এভাবে বসে থাকার মানুষ? হঠাৎ করেই তার মুখের মধ্যে একটা অদ্ভুত কৌতুক ঝিলিক মেরে উঠল, যদিও সেটা কারোর নজরে পড়ল না। ইতিমধ্যেই এই পার্টি বেশ রঙিন মেজাজে চলতে শুরু করল। মদের ফোয়ারা চলল, সকলেই নেশায় ডুব দিল। নবীন সেনই বোধহয় সব থেকে বেশি মদ্যপান করলেন। তার দাঁড়ানোর ক্ষমতাটুকুও আর নেই, রীতিমতো টলছেন। পার্টি প্রায় শেষের মুখে। তখনই ওয়েটার এসে বিল পে করার কথা বলল। নবীন সেন খুব স্টাইলের সঙ্গে নিজের পার্স থেকে একটা কার্ড বের করলেন। তার হাতে সুইস ব্যাংকের কার্ড দেখে
আশেপাশের সকলেই অবাক হয়ে গেল। বড়লোক মানুষদের বড় বড় ব্যাপার। কার্ডটা সুইস ব্যাংকের গোল্ড কার্ড। এই কার্ডের একটি বিশেষত্ব হল, এটা পেতে হলে কমপক্ষে আপনার সম্পত্তির পরিমাণ কয়েক কোটি হতে হবে। তাই এই কার্ড দেখিয়ে নবীন কাকা আসলে সকলের কাছেই নিজের শো অফ করতে চাইছিলেন। নবীন কাকার কাছাকাছি দাঁড়িয়েছিল মিত্র গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের কর্ণধার শালিনী মিত্র। সুইস ব্যাংকের কার্ড তার কাছেও রয়েছে, তবে সিলভার কার্ড। সম্পত্তির পরিমাণ 1 কোটির নিচে হলে তবে সিলভার কার্ড পাওয়া যায়। শালিনী মিত্রের স্বভাবেই রয়েছে ঈর্ষা। স্বভাব অনুসারে নবীন সেনের গোল্ড কার্ড দেখে তার হিংসে হল। শালিনীর বাবার কাছে রয়েছে, তবে এখন তারও চাই এই গোল্ড কার্ড। ড্রিম লাভার নেকলেস কিনতে হলেও সে তার বাবার গোল্ড কার্ডটাই ব্যবহার করত। তার তো পাওয়া দিয়ে কথা, কে কিভাবে কোথা থেকে এনে দিচ্ছে তাতে শালিনীর কিছু যায় আসে না। নবীন সেন গর্বের সাথে ওয়েটারের হাতে কার্ড দিয়ে বললেন, এটা পাঞ্চ করে সব বিল মিটিয়ে নাও। কিন্তু অদ্ভুত ঘটনাটা ঘটল এরপর। অল্প কিছুক্ষণ পরেই ওয়েটার কার্ড হাতে ফিরে এসে নিচু গলায় নবীন সেনকে বলল, স্যার, একটা সমস্যা হয়েছে। আপনার কার্ডে ট্রানজ্যাকশন বারবার ফেল দেখাচ্ছে। এতে হয়তো ততটা লিমিট নেই। নবীন কাকার মাথার মধ্যে তখন রিমঝিম নেশা, তাই তিনি বেশ নেশার ঘরেই চিৎকার করলেন, কি যা তা বলছো? হ্যাঁ, মামদোবাজি হচ্ছে। জীবনে দেখেছো এমন কার্ড কখনো? একে বলে সুইস ব্যাংকের গোল্ড কার্ড, বুঝলে? এর লিমিট কোটি টাকা, বুঝলে? কোটি। সেই কার্ডে তোমার ট্রানজ্যাকশন হচ্ছে না মানে তোমাদের মেশিনে গন্ডগোল আছে। ওয়েটার আবারও নিচু গলায় বলল, সরি স্যার, কিন্তু আমাদের বিল হয়েছে 5 কোটি টাকা। সেই জন্যই ট্রানজ্যাকশন বারবার ফেল হয়ে যাচ্ছে। কি কি যা তা বলছো? 5 কোটি টাকার বিল? কেন, পার্টির সবাই কি সোনার উপর গিলেছে নাকি? নবীন সেন প্রায় আর্তনাদ করে উঠলেন। টাকার অঙ্ক শুনে নবীন সেনের অর্ধেক নেশা কেটে গেল। ওয়েটার এবারও নম্রভাবে বলল, স্যার, আপনিই তো বলেছিলেন সবচেয়ে দামি নামি ওয়াইন প্রত্যেক টেবিলে সার্ভ করতে। শুধু তাই নয়, আমাদের হোটেলের সমস্ত রুমের গেস্টদের পাঠাতে। আমরা তো সেটাই করেছি। বিশ্বের সেরা 4টি ওয়াইনের মধ্যে একটি আজকে সার্ভ করা হয়েছে। পার হেড 1 বটল, ইনক্লুডিং ফুড অ্যান্ড এভরিথিং। সেই জন্যই বিলটা দাঁড়িয়েছে 5 কোটি টাকা। আপনি চাইলে আমরা আপনাকে বিল দেখাতে পারি। সো স্যার, কার্ড অর চেক? নবীন সেন তেড়ে ফুঁড়ে উঠলেন। চ্যাংরামি পেয়েছো? হ্যাঁ, আমাদের বড়লোক পেয়ে গলা কাটতে চাইছো? তুমি জানো আমি কে? আমি এক্ষুনি তোমাদের এই হোটেলের নামে মামলা করতে পারি। নবীন সেনের চিৎকার চেঁচামেচিতে পার্টি হলে থাকা সেন পরিবারের বাকি সকল সদস্য এবং তাদের গেস্টরা সচকিত হয়ে উঠল। সবার দৃষ্টি এখন নবীন সেনের দিকে। তিনি ওয়েটারকে ভীষণ বাজেভাবে বললেন, তোমাদের মালিককে ডেকে আনো। তাকে বলো এইসব জোচ্চুরি এখানে চলবে না। বেশি বাড়াবাড়ি করলে আমি তোমাদের নামে পুলিশ কেস করব। আমারও নাম নবীন সেন। মদের নেশায় ছিলেন বলেই নবীন সেন আরো বেশি হম্বিতম্বি করছিলেন। কিন্তু জল বেশি দূর গড়ানোর আগেই হঠাৎ একটা গুরুগম্ভীর স্বর শোনা গেল বাইরের দিক থেকে। কে কার নামে পুলিশ কেস করবে? কি সমস্যা হয়েছে? যার গলা শোনা যাচ্ছিল সে আর কেউ না, এই প্রাইম 5 স্টার হোটেলের মালিক কুশল বরাট। কুশল এগিয়ে এলো নবীন সেনের দিকে। নবীন সেনের চোখ তখন নেশায় প্রায় ঝাপসা। জড়ানো গলায় তিনি বললেন, ফন্দি করে আমাদের ঠকাচ্ছেন আপনারা? হ্যাঁ, সাহস তো কম নয় আপনাদের। ওয়েটার আমাকে বলে কিনা আমার কার্ড ফেল করেছে। চুরি করছেন সব। নবীন সেনের চোখে চোখ রেখে কুশল বরাট বলল, শুনুন স্যার, আপনার আজকের দিনে সারা দিনে যা খরচা হয়েছে তার প্রতিটা পাই পয়সার হিসেবই আমরা আপনাকে দিতে পারি। আপনার মা আমাদের কিছু অ্যাডভান্স করেছিলেন, কিন্তু মোস্টলি এতটা টাকা হয়েছে আপনার দেওয়া অর্ডারের জন্যই। কাজেই আমাদের সম্পর্কে একটাও বাজে কথা বললে। কথাটা শেষ করতে পারল না কুশল। নবীন মদের নেশায় মুঠো পাকিয়ে তেড়ে গেলেন কুশলের দিকে। ঝামেলাটা এবার হাতাহাতির পর্যায়ে পৌঁছে গেল। আর ঠিক তখনই কুশল আর নবীন সেনের মাঝখানে এসে দাঁড়ালো নীল। সে কুশলের দিকে পিছন ঘুরে দাঁড়িয়ে নবীন সেনকেই থামানোর চেষ্টা চালিয়ে যাচ্ছিল। তাকে আটকাতে গিয়ে ভুলে ধাক্কা লেগে গেল নবীন সেনের গায়ে। পার্টিতে থাকা সমস্ত গেস্ট এবং সদস্যরাই আঁতকে উঠল।
নবীন সেনেরও মুখ রাগে লাল হয়ে গিয়েছিল। রাগ এবং নেশার বশবর্তী হয়ে তুই তোকারি শুরু করে দিলেন। হোয়াট ইজ দিস? হাউ ডেয়ার ইউ নীল? তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিস? অপদার্থ! এক চড়ে তোর সব কটা দাঁত আমি খুলে নেব, বুঝেছিস? এই বলেই নীলকে মারার জন্য হাত তুললেন নবীন, কিন্তু তার আগেই আদ্রিতা এসে নীলের সামনে ঢাল হয়ে দাঁড়ালো। প্রচন্ড জোরে চিৎকার করে উঠল, দাঁড়াও নবীন কাকা! আদ্রিতা যে এত জোরে চিৎকার করতে পারে সেটা কেউ ভাবতে পারেনি। সবাই সচকিত হয়ে উঠল, এমনকি নেশাগ্রস্ত নবীন সেনও একটু থতমত খেয়ে গেলেন। আশ্চর্য হয়ে গেল নীল, আদ্রিতা তাকে বাঁচানোর জন্য এইভাবে তার ঢাল হয়ে সামনে এসে দাঁড়ালো। নবীন সেনকে তাও দমিয়ে রাখা গেল না। আদ্রিতার উপর এমনিই খাপ্পা ছিলেন, সুযোগ পেয়ে চিৎকার করে কিছু একটা বলতে যাবেন, তার আগেই হাল ধরলেন কল্যাণী সেন। তিনি অত্যন্ত বিনয়ী হাসি মুখে বললেন, মিস্টার বরাট, আমি আমার ছেলের তরফ থেকে আপনার কাছে ক্ষমা চাইছি। আসলে বুঝতেই তো পারছেন, নেশা করে ফেললে তখন মানুষের আর কোনো হুঁশ থাকে না। ও নেশার ঘরে যা যা করেছে তার জন্য আমি ক্ষমা প্রার্থী। সেন পরিবারের সবচেয়ে জাঁদরেল মহিলা কল্যাণী সেন, যার কথাতে বাঘে গরুতে এক ঘাটে জল খায়। আজ তাকে নবীনের জন্য একটা হাঁটুর বয়সী ছেলের কাছে ক্ষমা চাইতে হলো। নবীন বুঝতে পারলেন যে মারাত্মক একটা ভুল হয়ে গেছে, কিন্তু এখন উনি কি করবেন? এসবের মধ্যে শুধু আদ্রিতার ঢাল হয়ে দাঁড়ানোটাই নীলের বারবার মনে পড়তে থাকল। আদ্রিতার কানে নীল আলতো করে বলল, থ্যাংক ইউ। কিন্তু আদ্রিতা কড়া চোখে তাকিয়ে বলল, ভেবো না তোমার জন্য কিছু করেছি। আমি যা করেছি আমাদের পরিবারের সম্মান বাঁচাতে করেছি। নীলের মনের আশার আলোটা আবারও নিভে গেল। ওয়েট এ সেক, তুমি নীল রায়চৌধুরী না? পার্টিতে ঘটে চলা সমস্ত কিছুকে তোয়াক্কা না করে কুশল বিস্মিত চোখে কথাটা জিজ্ঞেস করল নীলকে। কল্যাণী ভাবল, নীলের কোনো ব্যবহারে কি কুশল বিরক্ত হল নাকি? আসলে কুশলকে এতখানি গুরুত্ব দেওয়ার পিছনে একটা কারণ ছিল। কম বয়সী কুশল যে নিজে একজন বিশাল বড় বিজনেসম্যান তা নয়। তার বাবা শ্যামল বরাটও ব্যবসার জগতে একজন অত্যন্ত উজ্জ্বল নক্ষত্র। তাকে চটাতে চাইছিলেন না কল্যাণী সেন। তাই নীলের ব্যাপারে খোঁজ নেওয়ায় কল্যাণী সেন আরও ঘাবড়ে গিয়ে উত্তর দিলেন, হ্যাঁ, ও নীল রায়চৌধুরী, আমাদের বাড়ির ঘর জামাই। আপনি ওর ব্যবহারে কিছু মনে করবেন না। আসলে ভিখারি ঘরের ছেলে তো, বড়লোকই আদব কায়দা তেমন জানে না। কুশলের মুখের অভিব্যক্তি ক্রমে পাল্টে যাচ্ছিল। সে পায়ে পায়ে এগিয়ে এলো নীলের কাছে। তারপর নীলের চোখে চোখ রেখে গম্ভীর স্বরে বলল, নীল, আমরা আবার এভাবে মুখোমুখি হব সেটা এক্সপেক্ট করিনি। নীলও ওকে দেখে চোয়াল শক্ত করল। কত খুঁজেছি তোকে তুই জানিস, আর আজ দেখা হলো, তাও এখানে, এই পরিস্থিতিতে। তুই যে কলকাতায় আছিস একবারও জানাসনি আমাকে। এতটা পর হয়ে গেলাম, তাই তো? এই কথা বলেই কুশল জড়িয়ে ধরল নীলকে। অনেক দিন পর আবার দেখা দুই বন্ধুর। সেন পরিবারের এবং বাকি সকল অতিথিদের মুখ হাঁ হয়ে গেল। দুজনকে দেখে মনে হচ্ছিল যেন দুই অভিন্ন আত্মা। নীল, আজ আমি যা কিছু সবটাই তো শুধু তোর জন্য সম্ভব হয়েছে। কুশল নীলের হাত দুটো চেপে ধরে কথাগুলো বলল। সবাই তো এদের কথা শুনে মুখ চাওয়াচাওয়ি করছে, কেউ কিছুই বুঝতে পারছে না। নীল কুশলের কানে ফিসফিস করে বলল, ওসব কথা এখন থাক, এখানে আমার আগের জীবনের কথা তুলিস না। কথাটা এতটাই ফিসফিস করে বলল নীল যে কুশল ছাড়া আর কেউই শুনতে পেল না। কুশল বুঝতে পারল যে নীল তার আসল পরিচয় কাউকে জানাতে চাইছে না। কারণটা অজানা, তাই কুশল আর ওই নিয়ে কথা বাড়াল না। পার্টিতে উপস্থিত সকলেই বিস্মিত হয়ে গেল কুশল আর নীলকে এইভাবে কথা বলতে দেখে। নীলের মতো একটা গুড ফর নাথিং কি করে কুশলের মতো একজন বিজনেস টাইকুনের বন্ধু হতে পারে, এটা কারোরই মাথায় ঢুকছিল না। কল্যাণী সেনের মাথায় তখন চলছে অন্য চিন্তা। 1 কোটি তো নবীনের থেকে জোগাড় হয়ে যাবে, কিন্তু বাকি 4 কোটির তো ব্যবস্থা করতে হবে। কল্যাণী সবাইকে ডেকে বললেন, দেখো, এই পার্টিতে আমরা সবাই আনন্দ করেছি, তাহলে একা নবীন কেন সব টাকাটা দেবে? আমাদের উচিত কিছু কিছু কন্ট্রিবিউট করা। আমি তাই পরিবারের সকলকেই বলছি, নিজেদের তরফ থেকে প্রত্যেকে 50 লাখ টাকা করে দাও।
কল্যাণী সেনের কথা শুনে পরিবারের সকলেই মনে মনে অসন্তুষ্ট হল। তারা তো আর সবচেয়ে নামি দামি ওয়াইন খেতে চায়নি, ওটা একান্তই নবীনের সিদ্ধান্ত ছিল। অথচ এখন দায় নেওয়ার সময় সকলকেই টাকা দিতে হবে, এটা তো জুলুম। কিন্তু কল্যাণী সেনের মুখের উপর কথা বলার মতন সাহস কারও নেই। সবাই যে যার মতন নিজের কার্ড বের করল। কিন্তু আদ্রিতার অবস্থা তখন শোচনীয়। নীল তাকে যে টাকাটা দিয়েছিল সেটা তো ব্যবসার ধার শোধ করতেই খরচ হয়ে গিয়েছে আদ্রিতার। এখন তার ব্যাংকে খুব বেশি হলে ৫-৬ লাখ টাকা রয়েছে। এত টাকা সে কোথা থেকে দেবে? আদ্রিতাকে ভীত মুখে দাঁড়িয়ে থাকতে দেখেই ওর চিন্তার কারণ আন্দাজ করতে পারল নীল। নবীন সেন এতক্ষণ আসামির মতো এক কোণে মুখ গুঁজে বসেছিলেন, কিন্তু আদ্রিতার বিব্রত অবস্থা দেখে তিনি আর বসে থাকতে পারলেন না। তার উপর এই আদ্রিতা এবং নীল মিলে আজ নবীনকে যথেষ্ট হেনস্থা করেছে। নবীন সেনের নেশা প্রায় কেটেই গেছে। আদ্রিতার সামনে টলতে টলতে এসে বললেন, কি হলো আদ্রিতা, কোনো অসুবিধা? এখন আবার তোমার ওই নাই নাই বা নিয়া উড়িও না প্লিজ। তুমি তো তোমার বরের মতো ভিখিরি বাড়ির মেয়ে নও। সবাই যখন দিতে পারছে তুমিও নিশ্চয়ই দিতে পারবে, কি তাই তো? ভাঙবে তবু মচকাবে না। মনে মনে আশ্চর্য হয়ে যায় আদ্রিতা। এত বড় একটা কেলেঙ্কারি করার পরও নবীন কাকা কত সাবলীলভাবে কথা বলছেন। এতটুকু লজ্জা নেই তার? এখনো অন্যকে কথা শোনানোর মতো বুকের পাটা রয়েছে তার? তবে যতই তেতো লাগুক, নবীন সেন তো ঠিক কথাই বলে গেলেন। সত্যিই তো আদ্রিতার কাছে টাকা নেই। তাই নবীন কাকার কথার প্রতিবাদটা সে করতে পারল না। নীল সবটাই লক্ষ্য করছিল। আদ্রিতা এবং নবীন সেনের কাছে গিয়ে সে বলল, আমাদের নিয়ে এত চিন্তা করবেন না নবীন কাকা। টাকা থাকবে না কেন? আমাদের ভাগের ৫০ লাখ আমরাই দেব, আর সাথে আমার টেবিলের বিলটাও। কুশল, তুই কাইন্ডলি একটু দেখ আমাদের কত বিল হয়েছে। কুশল চোখ বড় বড় করে বলল, কি বললি? তুই বিল দিবি, তাও আমার হোটেলে এসে? আমাকে এতটা চামার ভাবিস নাকি তুই? নীল চোখ টিপে ইশারা করল। কুশল বুঝতে পারল আরও কিছু ব্যাপার আছে যেটা নীল এখনো ফাঁস করতে চায় না। কুশল সম্মতি জানিয়ে ওয়েটারকে বিল আনার জন্য ইশারা করল। নীল আদ্রিতার ভাগের ১ কোটি টাকা বাদ দিয়েও নীলদের টেবিলের আরও ৫০,০০০ টাকার বিল হয়েছে। নীলের টেবিলে সে ছাড়াও যারা বসেছিল তাদের সবার ভাগের টাকাটা নীল মিটিয়ে দেবে বলে ঠিক করল। কিন্তু কুশল বলল, না নীল, তুই আমার বন্ধু, তাই এইটুকু ডিসকাউন্ট তো আমি তোকে দেবই। বাস, আর একটাও কথা শুনতে চাই না আমি। নীল এবং কুশলের এমন গলায় গলায় বন্ধুত্ব দেখে কল্যাণী সেনের চোখ উজ্জ্বল হয়ে উঠল। তিনি হুইল চেয়ার করেই এগিয়ে গেলেন কুশলের দিকে। বিগলিত হাসি হেসে বললেন, দেখুন দেখি আমাদের কি সৌভাগ্য, নীল তো আমাদেরই আদরের জামাই, আমাদের ছেলের মতোই। ওকে যখন ডিসকাউন্ট দিচ্ছেন তখন আমাদেরও নিশ্চয়ই দেবেন। কুশল কৌতুক মেশানো চোখে কল্যাণীর দিকে তাকিয়ে ব্যঙ্গ করে বলল, উমা, সে কি? ও আপনাদের জামাই নাকি? এই যে একটু আগেই দুচ্ছাই করছিলেন, ও নাকি অপদার্থ ঘর জামাই? অপদার্থ জামাইয়ের বন্ধু কিন্তু আরো অনেক বেশি অপদার্থ হয়। কল্যাণী ভালোই বুঝতে পারলেন এর পরের উত্তরটা কি আসতে চলেছে। কুশল বলল, সরি ম্যাডাম, বিল দুটো হবে, আপনাদেরটা আলাদা, নীলেরটা আলাদা। নবীন সেন যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। যে নীলকে তিনি ভিখিরি ভেবে অপমান করতেন, সে আজকে এত সহজে ১ কোটি টাকা বের করে দিচ্ছে। বড়লোক বন্ধু নিজের হোটেলে ডিসকাউন্ট দিচ্ছে তাকে। নীল যখন নিজের ওয়ালেট বের করে ওর সুপার কার্ডটা বের করল, তখন সবার মুখই হাঁ হয়ে গেল। কে না জানে যে এইসব সুপার কার্ড যার তার পক্ষে এফোর্ড করা সম্ভব নয়। এই কার্ডের কোনো আপার লিমিট হয় না। নীলকে অতি সহজেই এত টাকা পে করতে দেখে নবীন সেনের মুখ কালিবর্ণ হয়ে গেল। মনে মনে ভাবল, নিশ্চয়ই কোনো বেআইনি পথে জুটেছে, তাই এমন কাঁড়ি কাঁড়ি টাকা কামাচ্ছে। আদ্রিতাও অবাক হয়ে গিয়েছিল, কিন্তু এখন এটা নিয়ে কথা বলার মতো পরিস্থিতি নেই। তার সম্মান রক্ষা হয়েছে, এটাই যথেষ্ট। অন্যরা যখন বিল পেমেন্ট করতে ব্যস্ত, তখন আদ্রিতা নীলকে ধন্যবাদ জানালো। নীল উত্তরে বলল, তুমি আমার স্ত্রী আদ্রিতা, এটা আমার কর্তব্য। আফটার অল উই আর আ ফ্যামিলি। আদ্রিতা এক ঝলক নীলের দিকে তাকিয়ে মুখ ঘুরিয়ে নিয়ে বলল,
এত এক্সাইটেড হওয়ার কিছু নেই। পরিবার বললেই পরিবার হওয়া যায় না। কাজেই তুমি আবার এটা নিয়ে অতিরিক্ত কিছু ভেবে ফেলো না। নীল চুপচাপ শুনল। আদ্রিতা একটু দম নিয়ে আবার বলতে শুরু করল। আজ তুমি টাকাটা না দিলে আমাকে সত্যিই অসম্মানের মুখে পড়তে হতো। সেই কথাটা আমি মনে রাখব। তবে তুমি চিন্তা করো না, তোমার টাকার পাই পয়সা আমি খুব তাড়াতাড়ি শোধ করে দেব। নীল মনে মনে হাসল। সত্যি মাঝে মাঝে মেয়েদের বোঝা দুষ্কর হয়ে যায়। প্রসঙ্গ ঘুরিয়ে নীল বলল, আদ্রিতা, তুমি বরং বাড়ি চলে যাও, আমার একটু কাজ আছে, সেটা সেরে আমি ফিরব। আদ্রিতা খুব ভালোই বুঝতে পারল যে পুরনো দুই বন্ধু মিলে আড্ডা দিতে চায়। আদ্রিতার নিজের মন মেজাজও খিঁচড়ে ছিল, তাই সে আর কথা বাড়াল না। তবে এরই মধ্যে সবার চোখের আড়ালে একটা ঘটনা ঘটে গেল। শালিনী মিত্রকে ইমপ্রেস করার জন্য নবীন সেন তাকে কথা দিয়েছেন যে যেভাবেই হোক শালিনীর পছন্দের ড্রিম লাভার নেকলেসের হদিশ জোগাড় করে দেবেন। পার্টি থেকে বেরোনোর আগে শালিনী মিত্র নবীন সেনকে আবারও খোঁচা মেরে গেল। দেখা হবে মিস্টার সেন। আমাকে দেওয়া প্রতিশ্রুতিটা আশা করি আপনার মনে থাকবে। সবাই যে যার মতো বাড়ি চলে গেল। তারপর নীল এবং কুশল আড্ডা দিতে বসল। নীল কুশলের কাঁধে চাপড় মেরে বলল, তুই তো বিরাট ব্যবসা ফেঁদেছিস রে। আমি তো ভাবতেই পারছি না এই 5 স্টার হোটেলের মালিক তুই। আই রিয়েলি প্রাউড অফ ইউ ভাই। কুশল মৃদু হেসে বলল, সত্যি কি এটা আমার কৃতিত্ব নীল? আমি তো মনে করি আমি আজকে যা কিছু করতে পেরেছি সবটাই শুধু তোর দয়ায়। সেদিন যদি তুই আমার পাশে না থাকতিস তাহলে রাস্তার ধারে একটা চায়ের দোকান খোলার ক্ষমতাও আমার হতো না। যখন নীল ওর পরিবারের সাথে দিল্লিতে থাকতো সেই সময়ের ঘটনা এটা। তখন রায়চৌধুরী ইন্ডাস্ট্রিজের মালিক ছিলেন নীলের বাবা, হীরেন রায়চৌধুরী। নীলের হাতে তখন অফুরন্ত টাকা। কুশল আর সে অনেক ছোটবেলাকার বন্ধু। কিন্তু একটু বড় হয়ে ওঠার পরে কুশল খারাপ সঙ্গে পড়ে যায়। নীল জানতে পেরে ওকে অনেক আটকানোর চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। মদ, সিগারেট, এমনকি ড্রাগসের দিকে ঝুঁকে গিয়েছিল কুশল, এবং সাথে জুয়া খেলা। কুশল নিজের জীবনটাকে শেষ করে দিতে বসেছিল। তারপর সব জানাজানি হয়ে যাওয়ার পর ছেলেকে আটকানোর অনেক চেষ্টা করেন কুশলের বাবা। কিন্তু তারপর সব চেষ্টায় ব্যর্থ হয়ে কুশলের বাবা ওকে ত্যায্য পুত্র করেন। এক ঝটকায় কুশল একেবারে রাস্তায় এসে দাঁড়ায়। ততদিনে সে তার ভুল বুঝতে পেরেছে। ঘুরে দাঁড়াতে চাইতো কুশল, কিন্তু কিছুতেই পথ খুঁজে পাচ্ছিল না। সেই সময়েও নীল এসে দাঁড়ায় কুশলের পাশে। কুশলকে 10 কোটি টাকা দিয়ে সাহায্য করে। এই হোটেল নীলের পয়সা দিয়েই বানিয়েছে কুশল। ওর রক্তেও ব্যবসা রয়েছে, তাই ব্যবসাটাকে নিজের চেষ্টায় ফুলিয়ে ফাঁপিয়ে তুলতে পেরেছে। কুশল খুশি মনে বলল, এত খোঁজার পর আজ তোর দেখা পাওয়া গেল। চল আজ তোকে একটা জায়গায় নিয়ে যাই, দেখবি তোর দারুণ লাগবে। নীল খুশি, কিন্তু সে জিজ্ঞেস করল, আরে কোথায় যাব সেটা তো বল। কুশলও বলল, আগে গাড়িতে তো ওঠ, তারপর সব বলছি। গাড়ি চালিয়ে বেশ কিছুটা পথ যাওয়ার পর নীল কুশলকে বলল, না, এত সাসপেন্স আর সহ্য করতে পারছি না ভাই, এবার বল তো কোথায় যাচ্ছি আমরা। একটু হেসে কুশল বলল, তোর পৃথাকে মনে আছে? মনে থাকবে নাই বা কেন, পৃথাও এই শহরেই আছে, আর আমার মতোই তোকে এত দিন ধরে খুঁজে চলেছে বেচারি। আমি আজ তোর হদিশ পেয়ে সবার আগে ওকে ফোন করে জানালাম। ও যে কি আনন্দ পেয়েছে তোকে বলে বোঝাতে পারবো না, তুই নিজেই দেখে নিস। তুই ওর কাছে গেলে বুঝতে পারবি যে কত বড় সারপ্রাইজ তোর জন্য অপেক্ষা করছে। আরিফ বাস, তোর সঙ্গে পৃথার যোগাযোগ আছে? আরে এটা তো দারুণ ব্যাপার। নীল উৎসাহের সাথে বলল কথাগুলো। পৃথার কথা কতদিন পর শুনতে পারল সে। একটু হেসে কুশল বলল, হ্যাঁ রে, আছে তো যোগাযোগ। আসলে আমিও তোর খোঁজ করছিলাম, আর পৃথাও তোকে খুঁজছিল। তা নিয়েই আমাদের যোগাযোগ হয়, বন্ধুত্ব হয়ে যায়। তুই তো জানিস বন্ধুত্ব করার ব্যাপারে আমি কতটা চুজি। তুই যেমন আমার বন্ধু, আর একজন আছে জানিস, যে আমাকে এই ব্যবসাটা করার সময় অনেক সুপরামর্শ দিয়েছিল। তুই জানিস পৃথা এখন বিউটি প্রোডাক্টসের একটা বিরাট কোম্পানি চালাচ্ছে। ওর কোম্পানি বড় বড় লিডিং বিউটি ব্র্যান্ডগুলোর সাথে রীতিমতো পাল্লা দিচ্ছে।
কথাটা শুনে নীলের ভীষণ আনন্দ হলো। এই পৃথার সঙ্গে তার আলাপ হওয়ার ব্যাপারটাও দিল্লিতে থাকাকালীন। একটা ডিপার্টমেন্টাল স্টোরে কাজ করত পৃথা। সেখানেই একদিন কিছু কেনাকাটা করতে গিয়েছিল নীল। কেনাকাটার পর ভুলে একটা ব্যাগ ফেলে চলে আসে সে। নীল বেরিয়ে যাওয়ার পরে সেটা নজরে পড়ে পৃথার। ব্যাগটায় প্রায় ৩ কোটি টাকা ছিল। পৃথা ছুটে এসে নীলকে ডেকেছিল, কিন্তু নীল শুনতে পায়নি। তখন পাগলের মতো পৃথা নীলের গাড়িটার পিছনে পিছনে ছুটেছিল। কিছু দূর যাওয়ার পর নীলের মনে পড়ে ব্যাগটার কথা। নীল ফিরে আসার সময় পৃথার সাথে দেখা হয়। সেই থেকেই ওর পৃথার সঙ্গে বন্ধুত্ব। পৃথা খুবই উচ্চাকাঙ্ক্ষী একটি মেয়ে। ওর স্বপ্ন ছিল বিজনেস করার। সেটা শুনে নীল পৃথাকে ৫ কোটি টাকা দিয়েছিল, যাতে ও নিজের ব্যবসা শুরু করতে পারে। নীল এমনভাবে অনেককেই সাহায্য করত। নীলের এটা ভেবেই ভালো লাগছিল যে পৃথা সেই টাকাটা সঠিকভাবে কাজে লাগিয়েছে। কথা বলতে বলতেই ওরা এসে পৌঁছালো ফেয়ার অ্যান্ড বিউটি কোম্পানির মেইন আউটলেটের সামনে। ঝাঁ চকচকে শোরুম দেখে মনটা ভরে গেল নীলের। কুশল নীলকে নিয়ে শোরুমে প্রবেশ করতেই একজন সুন্দরী রিসেপশনিস্ট ওদের দিকে এগিয়ে এলো হাসি মুখে। কুশলকে দেখে বলল, স্যার, ম্যাডাম আপনার জন্য ৩ তলায় নিজের কেবিনে অপেক্ষা করছেন। আর আমি কি এই স্যারকে স্টোরটা ঘুরে দেখাবো? কুশল বলল, না না, তার কোনো দরকার নেই। নীল নিজেই সবটা ঘুরে দেখে নিতে পারবে। তারপর নীলের দিকে ফিরে বলল, শোন নীল, আমি পৃথার সঙ্গে দেখা করতে যাচ্ছি। তুই ততক্ষণ আশপাশটা ঘুরে দেখ। এর ফার্স্ট ফ্লোরে নিউ লঞ্চ বিউটি প্রোডাক্টগুলো রয়েছে। চাইলে বৌদির জন্য যা যা ইচ্ছে নিয়ে যেতে পারিস। বৌদি খুশি হবে। ততক্ষণে আমি আর পৃথা তোর জন্য যে সারপ্রাইজটা প্ল্যান করেছি সেটাকে গুছিয়ে ফেলি, কেমন? রহস্যের সুরে কথাটা বলে হাসল কুশল। রিসেপশনিস্টের সামনে কুশল আদ্রিতাকে বৌদি বৌদি বলে উল্লেখ করায় একটু লজ্জা লাগছিল নীলের, আবার ভালোও লাগছিল। ফার্স্ট ফ্লোরে উঠে সত্যিই চোখ ধাঁধিয়ে গেল নীলের। এত রকম বিউটি প্রোডাক্টও হয়। সবকটার দাম বেশ চড়া, কিন্তু মজার ব্যাপার তাতেও ক্রেতাদের ভিড়ের খামতি নেই। সবাই যেন হামলে পড়েছে এই নতুন নতুন প্রোডাক্টগুলো কেনার জন্য। মনে মনে নীল ভাবল, আচ্ছা, সত্যি কি এই প্রোডাক্টগুলো ব্যবহার করলে সুন্দর হয়ে ওঠা যায়? যদি সত্যিও হয়, তাও কতক্ষণের জন্য? এগুলো ধুয়ে ফেলার পর তো সেই আগের রূপটাই ফিরে আসবে। এসব ভেবে হাসি পেল নীলের। তারপর সমস্তটা ঘুরে ঘুরে দেখতে লাগলো সে। তখনই পিছন থেকে একটা চেনা কণ্ঠস্বর কানে এলো, আরে নীলদা না? পিছন ফিরে তাকিয়ে নীল দেখল অল্প একটু দূরেই দাঁড়িয়ে রয়েছে প্রিয়াঙ্কা। আদ্রিতার খুব কাছের বন্ধু এই প্রিয়াঙ্কা। নীলকে দেখে এগিয়ে এলো ওর কাছে। তারপর মুখে বাঁকা হাসি টেনে বলল, এ কি গো নীলদা, তুমি এখানে কি করছো? সরি টু সে, এখানে যেসব প্রোডাক্ট পাওয়া যায় সেগুলো কিন্তু খুব দামি। মানে তোমার ক্ষমতায় কুলোবে না আর কি। তার চেয়ে তুমি বরং ফুটপাতের দোকানগুলোয় যাও, ওখানেই তোমার স্ট্যান্ডার্ডের জিনিসপত্র পাওয়া যায়। মাঝখান থেকে কিছু কেনার পর যদি টাকা দিতে না পারো, তাহলে হয়তো এরা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে পারে। মাঝখান থেকে আমার বন্ধু আদ্রিতার সম্মানটা ধুলোয় মিশবে। বেচারি তোমাকে নিয়ে এমনিই বড্ড চাপে থাকে। নীল বুঝল প্রিয়াঙ্কা তাকে ডেকেছে বিধিয়ে বিধিয়ে কথাগুলো বলার জন্যই। তাও হাসি মুখেই সে বলল, তুমি এত চিন্তা করো না প্রিয়াঙ্কা। আমি কিনতে পারি বা না পারি তাতে তো তোমার কিছু আসে যাবে না। তুমি বরং তোমার কথা ভাবো না। মানে তুমি আদৌ এগুলো অ্যাফোর্ড করতে পারবে তো? প্রিয়াঙ্কা যে আজ এখানে বিউটি প্রোডাক্ট কিনতে এসেছে তার পিছনে একটা কারণ রয়েছে। প্রিয়াঙ্কার স্বামী অতীন এই বিউটি স্টোরে ফ্লোর ম্যানেজার ছিল। গতকাল প্রমোশন পেয়ে ডেপুটি জেনারেল ম্যানেজার হয়েছে। সেই আনন্দে প্রিয়াঙ্কা স্বামীর নাম করে বিউটি প্রোডাক্ট কিনতে এসেছে, যাতে সবকিছুতেই মোটা রকমের ডিসকাউন্ট পাওয়া যায়। না হলে এটা সত্যি যে এত দামি দামি প্রোডাক্ট কেনার সামর্থ্য তার নেই। সত্যি কথা তেতোই লাগে। তাই নীলের কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠল প্রিয়াঙ্কা। নীলকে ছোট করতে গিয়ে নিজেই ছোট হয়ে গেল। রেগে গিয়ে সে বলল, তোমার এত সাহস হয় কি করে আমার সাথে এভাবে কথা বলার? দেখো তো, আমি তো তোমাকে তেমন কিছুই বলিনি, শুরুটা তুমিই করেছ। মাথা ঠান্ডা রেখে কথাগুলো বলল নীল।
এমনই সময় ওদের কথার মাঝে একজন মোটা সোটা গোলগাল ভদ্রলোক এসে পড়ল। প্রিয়াঙ্কাকে সে বলল, কি হয়েছে প্রিয়া, এই লোকটা কি বলছে? এই ভদ্রলোকই প্রিয়াঙ্কার স্বামী অতীন। প্রিয়াঙ্কা আদুরে গলায় বলল, দেখো না অতীন, এ হলো নীল, আদ্রিতার স্বামী। তোমাকে বলেছিলাম না ঘর জামাই থাকে, আমার বন্ধুর ঘাড়ে বসে খায়। আজ এখানে ওকে দেখে আমি দুটো কথা বলেছি, অমনি আমাকে বলে কিনা আমার নাকি এই স্টোর থেকে জিনিস কেনার ক্ষমতাই নেই, শুধু শুধু আমায় কেমন ছোট করছে দেখো। একদিকে সদ্য পাওয়া পদমর্যাদার রোয়াব, অন্যদিকে স্ত্রীর সামনে নিজেকে দাপুটে প্রমাণ করার সুযোগ, দুটোকে কাজে লাগিয়ে বেশ রেলা নিয়ে অতীন বলল, কি এত বড় স্পর্ধা? তুমি আমার বউকে এসব কথা বলেছ? ঘাড় ধাক্কা দিয়ে তোমাকে স্টোর থেকে বের করে দেব। তুমি চেনো না আমি কে? একটু হেসে নীল বলে, আরে কি মুশকিল, আমি কি যেচে কিছু বলেছি নাকি? ওই আমাকে বরং স্টোর থেকে বেরিয়ে যেতে বলেছে। অতীন চোখ পাকিয়ে বলল, বেশ করেছে বলেছে, তোমার মতন লোককে বেরিয়ে যেতে বলাই উচিত। তোমার চেহারা দেখেই বোঝা যাচ্ছে তোমার ক্ষমতার দৌড় কত। তাই ভালোই ভালোই এই স্টোর থেকে এক্ষুনি বেরিয়ে যাও। যদি না যাই কি করবেন? নীল এবার একটু বিরক্ত হলো, বেশ গম্ভীর হয়ে কথাটা বলল সে। অতীন ফুঁসে উঠে বলল, তাহলে আমি তোমার গায়ে হাত তুলতে বাধ্য হব। অতীনের কথা শেষ হওয়ার আগেই কুশলের গলা শোনা গেল। কি হচ্ছে এখানে? কুশল এবং পৃথা দুজনেই চলে এসেছে সেখানে। দুজনকে দেখে একটু থতমত খেয়ে গেল অতীন। কুশলের স্টেটাস তো শহরে কারোরই অজানা নয়, তার উপরে সে পৃথার খুব কাছের মানুষ, তাই তাকে বেশ রেয়াত করে চলে অতীন। অভিযোগের সুরে বলল, স্যার, এই লোকটা স্টোরে এসে গন্ডগোল করছিল, তাই ওকে একটু শায়েস্তা করছিলাম। কুশল রেগে গিয়ে বলল, গায়ে হাত তুলবে বলছিলে তুমি? খুব মারার শখ তাই না? ঠিক আছে, দেখি কত সাহস তোমার, মারো দেখি আমাকে। তাড়াতাড়ি জিভ কেটে নরম সুরে অতীন বলল, এসব কি বলছেন স্যার? আমি সত্যি সত্যি গায়ে হাত তুলতাম নাকি? আমি কি জানি না তাতে স্টোরের বদনাম হবে? আমি তো শুধু ভয় দেখাচ্ছিলাম। প্রথমে তো ভালো কথায় বোঝাবার চেষ্টা করলাম, কিন্তু এমন তেঁদর লোক বুঝতেই চাইছিল না, তাই বাধ্য হয়ে ভয় দেখাতে হলো। আপনার বিশ্বাস না হলে আপনি কাস্টমারকে জিজ্ঞেস করুন। বলেই প্রিয়াঙ্কার দিকে দেখালো অতীন। প্রিয়াঙ্কা যে অতীনের স্ত্রী তা কুশল বা পৃথার জানার কথা নয়, তাই অতীন প্রিয়াঙ্কাকে দিয়েই নিজের কথার সত্যতা প্রমাণ করতে চাইল। দুজনেই খুশি, এবার নীল জব্দ হবে। কিন্তু উল্টে পৃথাই নীলের কাছে গিয়ে হাতজোড় করে বলল, আই এম সো সরি, আজ আমার স্টোরে এসে আপনাকে এভাবে অপমানিত হতে হলো। তারপর অতীনকে চড়া গলায় বলল, অতীন, কাল ফার্স্ট আওয়ারে এসে তুমি তোমার রেজিগনেশন লেটারটা জমা দিয়ে যাবে। তোমায় যেন কাল থেকে এই অফিসে দেখতে না পাই। অতীন এবং প্রিয়াঙ্কা দুজনেই অবাক। এ তো পুরো গুগলি হয়ে গেল। আমার লজ্জায় মাথা কাটা যাচ্ছে। প্রথমবার আমার স্টোরে এসে এভাবে অপমানিত হতে হলো। আজ আমি যা, সব তো আপনারই দয়ায়। মুখ নিচু করে কথাগুলো বলল পৃথা। ছি ছি পৃথা, এভাবে বলো না। তোমার স্টাফরা সবাই তোমাকে দেখছে, এত আবেগপ্রবণ হলে চলে? এসব অপমান আমি ধরি না, বাদ দাও তো। তবে হ্যাঁ, দারুণ সাজিয়েছ কিন্তু স্টোরটা, আমার ভীষণ ভালো লেগেছে। পৃথার চোখে মুখে খুশির ছোঁয়া। সে বলল, অনেক হয়েছে, আর আপনাকে এখানে থাকতে হবে না, আপনি আমাদের সাথে আসুন। নীলরা এগোতেই অতীন প্রায় ছুটে এলো। প্লিজ স্যার, আমাকে ক্ষমা করে দিন, আমি বুঝতে পারিনি, আমার ভুল হয়ে গেছে। কুশল রেগে বলল, তুমি যা করেছো তা ক্ষমার অযোগ্য। অতীনের কথায় কাজ হলো না দেখে এবার হাল ধরল প্রিয়াঙ্কা নিজে। কাঁচুমাচু মুখে নীলের কাছে এসে বলল, নীল, আমার বড় ভুল হয়ে গেছে, এখানে যা কিছু হয়েছে সবটাই আমার দোষ। তুমি প্লিজ দেখো যাতে অতীনের চাকরিটা না যায়, ক্ষমা করে দাও নীল। দুজনের অবস্থা দেখে নীলের খারাপ লাগলো। সে পৃথাকে বলল, আমার মনে হয় লোকটাকে একেবারে বরখাস্ত করাটা ঠিক হবে না। ওকে তুমি ওর আগের পোস্টেই রেখে দাও, তাতে ওর একটা শিক্ষাও হবে। পৃথা অতীনের দিকে তাকিয়ে বলল, এ যাত্রায় তুমি বেঁচে গেলে, ভবিষ্যতে এমন ঘটনা ঘটলে তুমি চরম শাস্তি পাবে। তারপরই নীলের দিকে তাকিয়ে বেশ রহস্য নিয়ে পৃথা বলল, শুরুটা ভালো হয়নি, কিন্তু শেষটা দারুণ হবে। সারপ্রাইজ প্ল্যানটা বাকি আছে এখনো, সেখানে কিন্তু আরো দুজন অপেক্ষা করে রয়েছে। তোমার কি মাথায় কিছু নেই? আজকে তোমার জন্য আমার কত বড় সর্বনাশ হলো। যা জানো না তা নিয়ে একটা কিছু বলে দিলেই হলো, তাই না?
আর সারাদিন তোমার এই শপিং আর শপিং। আমাকে কি ভিখিরি করে ছাড়বে? নীল, কুশল আর পৃথা চলে যাবার সঙ্গে সঙ্গেই অতীন ঝাঁঝিয়ে উঠল প্রিয়াঙ্কার উপর। প্রিয়াঙ্কা কাচুমাচু মুখ করে বলল, ডার্লিং, আমি তো ঠিক বুঝতে পারিনি যে। কোনো কথা না শুনে গটগট করে চলে গেল অতীন। অপমানিত মুখে দাঁড়িয়ে রইল প্রিয়াঙ্কা। নীলকে নিয়ে কুশল আর পৃথা পৌঁছালো বোজো রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটা কলকাতার একটা অত্যন্ত নামি দামি রেস্টুরেন্ট। নিচে খাওয়ার ব্যবস্থার সাথে সাথে দোতলায় ছোটখাটো প্রাইভেট পার্টি করার মতন ব্যবস্থা রয়েছে এখানে। আগে থেকেই এখানে একটা রুমের ব্যবস্থা করে রেখেছিল পৃথা। সেখানে ঢুকে নিজেরা বসতে না বসতেই দরজায় কড়া নাড়ার শব্দ শুনতে পেল। কুশল আর পৃথা একে অপরের দিকে তাকিয়ে হাসল। পৃথা বলল, দরজাটা কিন্তু আপনারই খোলা উচিত। নীল বুঝতে পারল দরজার বাইরেই তার জন্য কোনো একটা সারপ্রাইজ অপেক্ষা করে আছে। তারই ইঙ্গিত দিচ্ছে পৃথা। দরজা খুলে সত্যিই আশ্চর্য হয়ে গেল নীল। সামনে দাঁড়িয়ে অর্জুন আর নিখিল। আনন্দ উচ্ছ্বসিত গলায় নীল বলল, আরে আরে। রয় চৌধুরী ইন্ডাস্ট্রি থেকে নীলের বাবাকে সরিয়ে দেওয়ার পরে নীলকেও বের করে দেওয়া হয়েছিল। তারপর যেন নীল জনারণ্যেই হারিয়ে যায়। পৃথা, কুশল, অর্জুন, নিখিল এরা সবাই নীলকে অনেক খুঁজেছে, কিন্তু পায়নি। তাই আজ নীলকে ফিরে পেয়ে তাদের আনন্দের সীমা ছিল না। সকলের মনেই ছিল নীলের জন্য অফুরন্ত কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা। নীল এদের জন্য মনের মানুষ। জানেন নীল স্যার, আপনাকে খোঁজার জন্য আমরা পাগলের মতো এদিক ওদিক ঘুরেছি। তবে একটা ভালো ব্যাপার হয়েছে, এই করতে গিয়ে আমাদের 4 জনের যোগাযোগ এবং তারপরই বন্ধুত্ব। তবে আমাদেরও বোকামো হয়েছে। কলকাতার সঙ্গে যখন আপনার পুরনো যোগাযোগ, আপনি এখানেও থাকতে পারেন এটা আমরা কেউ ভাবিনি। খুশি মনে অর্জুন কথাগুলো বলল। নিখিল কম কথা বলে, ও মাথা নেড়ে সায় দিল। নীল বলল, আই এম সো সরি। তোমাদের কাউকে কিছু না জানিয়ে হঠাৎ গায়েব হয়ে গিয়েছিলাম। তবে আমি কথা দিচ্ছি, আর কখনো এমনভাবে কোথাও যাব না। আমাদের 5 জনের এই বন্ধুত্বটা অটুট রাখবো আমি। তবে আমি আজ ভীষণ খুশি। আমি যেটা চেয়েছিলাম তোমরা সেটাই করেছ। পৃথার আজকে এত বড় একটা বিউটি স্টোর, কুশলের বিরাট হোটেল। অর্জুন, তুমি কি করছো? অর্জুন হেসে বলল, এই যে রেস্টুরেন্টটা দেখছেন, বোজো, এটাই আমার রেস্টুরেন্ট। আপনার দয়ায় আমি এটা করতে পেরেছি। উচ্ছ্বসিত নীল বলল, আরে বাহ, আমি তো ভাবতেই পারছি না। আর নিখিলও কি তোমার সঙ্গেই আছে? পৃথা একটু খুনসুটি করে বলল, ও একটা সিকিউরিটি গার্ডের কোম্পানি খুলেছে। ওর কোম্পানিতে শুধু পালোয়ান বডিগার্ডরাই আছে তেমনটা নয়, অনেক সুন্দরী মহিলা গার্ডও রয়েছে। অর্জুন মজা করে বলল, স্যার, 2 জন মহিলা গার্ড রাখতেই পারেন। একটা অন্যরকম অভিজ্ঞতা হবে কিন্তু। কথাটা শুনেই সবাই মিলে হাসতে শুরু করল। নীল হাসতে হাসতে বলল, খেপেছ নাকি? এই বেশ ভালো আছি। পৃথা হাসি হাসি মুখে বলল, আরও একটা জিনিস আছে কিন্তু। নীল অবাক হয়ে বলল, আবার কি? তোমাদের সঙ্গে দেখা হওয়াটাই কি কম পাওনা, তার উপর আবার কি নতুন সারপ্রাইজ? পৃথা ওর ব্যাগ থেকে একটা ছোট্ট বাক্স বের করল। তারপর সবার দিকে তাকিয়ে হেসে বলল, এটা আমরা 2 বছর আগে আপনার জন্য কিনেছিলাম, কিন্তু আপনাকে তো খুঁজেই পাইনি, তাই দেওয়াও হয়নি। এখন আমরা সবাই মিলে এটা আপনাকে উপহার দিতে চাই। ভীষণ কৌতূহল নিয়ে নীল বাক্সটা হাতে নিল। তারপর সবার মুখের দিকে একবার চোখ বুলিয়ে নিয়ে বাক্সের ডালাটা খুলে ফেলল। উপহার দেখে অবাক হয়ে গেল সে। বাক্সের ভিতরে একটা অ্যান্টিক সোনার ঘড়ি। কি অসাধারণ তার জৌলুস! কি করেছ কি তোমরা? আমি তো ভাবতে পারছি না এত সুন্দর একটা উপহার আমার জন্য অপেক্ষা করছিল। এ তো অসাধারণ একটা উপহার। তোমরা ভাবতে পারবে না আজকে আমি ঠিক কতটা খুশি। এই ভালোবাসা মূল্যহীন। আজকের দিনটা কিন্তু সেলিব্রেট করতেই হচ্ছে। উচ্ছ্বসিত মুখে একটা চওড়া হাসি নিয়ে বলল নীল। নীলের কথা শেষ হতেই কুশল লাফিয়ে উঠে বলল, সে তো বটেই, আমি এক্ষুনি ভডকা অর্ডার করছি। কিছুক্ষণের মধ্যেই ভডকার বোতল এসে গেল, আর তারপর সবাই মেতে উঠল আনন্দে। খাওয়া দাওয়া, নাচে গানে মেতে উঠল তারা। আনন্দে উচ্ছ্বাসে তারা এতটাই খেয়ে ফেলল,
কেউ আর বাড়ি ফেরার মতন অবস্থাতে রইল না। অর্জুন নিজের রেস্টুরেন্টে এই সুন্দর থাকার বন্দোবস্ত করেছিল। রাতে সেখানেই ঘুমিয়ে পড়ল সবাই। সকালে ঘুম থেকে উঠেও নীল বাড়ি ফিরল না। তাকে কোম্পানিতে যেতে হবে। সে তাড়াতাড়ি তৈরি হয়ে অফিসে যাওয়ার জন্য রওনা হল। অফিসে পৌঁছে নিজের কেবিনে বসে নীল ভাবছিল আদ্রিতার কথা। সে দোনামোনা করছিল। একবার ভাবল, আদ্রিতাকে কি একটা এসএমএস করে জানাবে কেন সে গতরাতে বাড়ি ফেরেনি। কিন্তু তারপর মনে হল, আদ্রিতাও তো চাইলে খোঁজ নিতে পারত। যেন অভিমান হল নীলের। আদ্রিতা যখন খোঁজ নেয়নি, নীলও কিছুই জানাবে না। এমন সময়েই নীলের ফোনটা বেজে উঠল। নীল দেখল চিত্রা ফোন করছে। ফোনটা তুলতেই ওপার থেকে চিত্রার গম্ভীর গলাটা শুনতে পেল নীল। কি ব্যাপার নীল? আমি আদ্রিতার কাছে শুনলাম কাল রাতে তুমি নাকি বাড়ি ফেরোনি। এটা একটা ব্যতিক্রমী ঘটনাই বটে। 2.5 বছরের বিবাহিত জীবনে এই প্রথম নীল রাতে বাড়ি ফেরেনি। সে কারণেই হয়তো চিত্রা ফোন করেছে। তোমার শরীর ঠিক আছে তো? চিত্রার এমন চিন্তিত আওয়াজ শুনে নীল অবাক। এত মধুমাখানো কথা আগে শোনেনি নীল। অবশ্য শাশুড়ি মা কেন এভাবে কথা বলছে সেটা নীলের খুব একটা অজানাও নয়। আসলে আগের দিন সেন পরিবারের পার্টিতে চিত্রা ও আদ্রিতাকে অপদস্থ হওয়ার হাত থেকে বাঁচিয়েছিল নীল। তাই জন্যই চিত্রার গলায় আজ নরম সুর। আমি ঠিকই আছি মা। অনেকদিন পর বন্ধুদের সঙ্গে দেখা হয়েছিল, দেরি হয়ে গেল, তাই আর বাড়ি ফিরিনি, ওখানেই থেকে গিয়েছিলাম। কথাগুলো বেশ বুঝিয়ে বলল নীল। সব শুনে চিত্রা বেশ গম্ভীর স্বরে বলল, বুঝলাম। শোনো, আমি যে কারণে তোমাকে ফোন করেছি, মনে আছে তোমার বাবা মার ফুল বডি চেক আপ করা হবে বলেছিলাম? কালকেই ওনাদেরকে তুমি নিয়ে এসো হসপিটালে, চেক আপটা করিয়ে নেওয়া যাবে। কথাটা শুনে নীলের মুখ যেন হঠাৎই তেতো হয়ে গেল। নীলের ভালো মুডটা একেবারে নষ্ট করে দিল এই চিত্রা সেন। নীল জানে যে ওর বাবা মা যদি জানতে পারে যে তাদের ছেলে বৌমার সম্পর্কটা শুধুমাত্র দেখনদারির, তাহলে তাদের খুব খারাপ লাগবে। তাই সে তাদের এসব জানাতে চায় না। নীল আর আদ্রিতার মধ্যে তো কোনো শারীরিক সম্পর্ক কোনোদিনই তৈরি হয়নি। আর এখন তাই আইভিএফ এর মাধ্যমে টেস্ট টিউব বেবি নিতে হবে। কিন্তু বারবার সেই প্রসেসটা ফেল হওয়ায় চিত্রার ধারণা হয়েছে যে নীলেরই জেনেটিক গণ্ডগোল রয়েছে। তাই নীলের বাবা মাকেও সম্পূর্ণ পরীক্ষা করার দাবি জানিয়েছে চিত্রা। নীল চিত্রাকে চুপ করিয়ে দেওয়ার জন্য শান্ত গলায় বলল, ঠিক আছে মা, কাল আমি আমার বাবা মাকে নিয়ে হসপিটালে যাব। তুমিও আদ্রিতাকে নিয়ে চলে এসো, তারপর আমরা সবাই চেক আপ করাবো। চিত্রা বিব্রত স্বরে বলল, আমরা কেন চেক আপ করাবো? কিন্তু নীল না শোনার ভান করে বলল, ঠিক আছে মা, তাহলে ওই কথাই রইল। এখন আমি একটু কাজে ব্যস্ত আছি, পরে কথা বলছি। চিত্রাকে আর কিছু বলার সুযোগ না দিয়েই ফোনটা কেটে দিল নীল। স্যার, নবীন সেন এসেছেন, আপনার সঙ্গে দেখা করতে চাইছেন। দরজার বাইরে দাঁড়িয়েই কথাটা বলল নীলের সেক্রেটারি নন্দিতা। চিত্রার ফোনটা রেখে সবেমাত্র চেয়ারে গা এলিয়ে দিয়েছিল নীল। আর ঠিক তখনই ওকে কথাটা জানালো নন্দিতা। সেন এন্টারপ্রাইজের সঙ্গে আমাদের যে কন্ট্রাক্টটা হয়েছিল তার ব্যাপারে কিছু কথা বলতে চান। ওনাকে কি আসতে বলবো? নন্দিতা জিজ্ঞেস করল। কথাটা শুনেই নীল চেয়ারে সোজা হয়ে বসল। তারপর বলল, একেবারেই নয়। সেনরা কি বাংলা কথা বোঝে না নাকি? ওদেরকে তো আমি আগেই বলেছিলাম যে যাকে তাকে আমি অ্যালাউ করব না। একমাত্র আদ্রিতা যদি আসে তাহলেই কন্ট্রাক্টের ব্যাপারটা এগোবে, আর তা যদি না হয় তাহলে রায়চৌধুরীরা কন্ট্রাক্ট বাতিল করে দেবে। এত সহজ কথা তারা বুঝতে পারে না। নন্দিতা ইতস্তত হয়ে বলল, তাহলে স্যার এই কথাই বলে দেব নবীন সেনকে? নীল একটু ভেবে বলল, না দাঁড়াও, তুমি সেন এন্টারপ্রাইজের সব থেকে সিনিয়র কল্যাণী সেনকে ফোন করে এই কথাগুলো বলো। তারপর যা করার কল্যাণী সেনই করবেন। আগের রাতে অতিরিক্ত অনিয়মের জন্য যন্ত্রণায় মাথা ছিঁড়ে যাচ্ছিল নীলের। নন্দিতা বেরিয়ে যেতেই নীল আবারও চেয়ারে গা এলিয়ে দিল। নবীন বাইরে অপেক্ষা করছিলেন। আগেরবার অপমান করে তাড়িয়ে দিয়েছিল, এবার তাই আরও প্রস্তুত হয়ে এসেছেন। এমন সময় দেখলেন কল্যাণী সেন ফোন করছেন। ফোনটা ধরতেই কল্যাণীর গম্ভীর আওয়াজ শুনতে পেলেন নবীন। নবীন, তুমি ফেরত চলে এসো এক্ষুনি। আশ্চর্য হয়ে গিয়ে নবীন বললেন, ফেরত আসবো?
কিন্তু কেন? যা বলছি তাই করো, ফেরত এসো এক্ষুনি। কল্যাণী অসহিষ্ণু গলায় কথাগুলো বলে ফোনটা রেখে দিলেন। আবারও আমাকে অপমান? কিন্তু এবার তো আমি তোমাকে ছাড়ব না নতুন সিইও। বলেই হাত মুঠো করে রাগে কাঁপতে থাকলেন তিনি। মাথায় যেন আগুন জ্বলতে থাকলো নবীনের।